প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা ন্যারেশনের প্রাথমিক আলোচনার মধ্যে আবার চলে গেলাম। তোমাদের কারো কারো বুঝতে হয়তো সমস্যা হয়েছে ন্যারেশন, এ কারণে আমরা আবার প্রথম থেকে একটু ধরলাম। তো ন্যারেশন মানে হলো উক্তি। ন্যারেশন দুই ধরনের, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। হ্যাঁ, ইনডাইরেক্ট ন্যারেশন কি? ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য, যে কথা বলতেছে তার বক্তব্য যদি হুবহু তার নিজের ভাষায় বর্ণনা করা হয় তাহলে সেটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট হলো তোমার যে বক্তার বক্তব্যকে হুবহু বা অবিকল না বলে মানে অর্থটা অপরিবর্তিত রেখে নিজের মতো করে বলাটাই হলো তোমার ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন। তো আমরা এখানে একটা বাক্য লিখলাম, আই সেড টু নিশান, আমি নিশানকে বললাম আই এম ইল টুডে, অর্থাৎ আমার বক্তব্য আমি বলতেছি। হুম, এটাকে বলা হয় আমার বক্তব্য আমি যদি বলি তাহলে এটা ডাইরেক্ট। এখন এই যে ন্যারেশনের প্রশ্নটা, এই যে এরকম পরীক্ষা সাধারণত এরকম কোশ্চেনই থাকে। তো এই অংশটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করে নিই। সেটা হলো যে কথা বলছে, কে বলছে? আমি সেড টু বললাম নিশান, নিশানকে বললাম যা বললাম তা ইনভার্টেড কমার ভিতরে। এই যে দেখো দুইটা কমা, এই যে এখানে একটা এবং বাক্য শেষের একটা, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার ভেতরের অংশটা একটা বাক্য। তো আমরা এই অংশটাকে একটু আলাদা আলাদাভাবে বর্ণনা করি তোমাদেরকে। একটা বাক্য যে বলে সে হলো বক্তা। এই যে দেখো এখানে আই হলো বক্তা আর আই হলো সাবজেক্ট। এরপরে এই যে সেট টু দেখতেছো তোমরা, এই সেট টু এটার নাম হলো এই সেট টুর নামটা হলো রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, এখন ভার্বের শুরুতে তো সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের পরে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে নিশান হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো কি? নিশান, এই অবজেক্ট। এরপরে আসি, এই যে কথাটা মানে স্পিচ বা উক্তিটা, এই ইনভার্টেড কমার ভিতরে যতটুকু আছে ততটুকু অংশের নাম হলো রিপোর্টেড স্পিচ। শিক্ষার্থী বন্ধুরা, একটার নাম হলো রিপোর্টেড স্পিচ আর একটা হলো রিপোর্টিং ভার্ব। তোমরা কিন্তু দুইটা গুলিয়ে ফেলো না। ইনভার্টেড কমা, এই যে একটা কমা আর এই যে একটা কমা, এই ইনভার্টেড কমার ভেতরেরটাকে বলা হয় স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা রয়েছে, এই যে দেখো বাহিরের ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এরপরে আমরা তো এটা জানলাম যে কোনটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, কোনটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্বের শুরুতে থাকে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পরে থাকে অবজেক্ট। ব্যাপারগুলো আমরা শিখলাম। এরপর আমাদের গুরুত্বপূর্ণ শেখাটা হলো পার্সন এবং তার কেসগুলো জানা। তো তোমরা জানো পার্সন হলো তিন ধরনের। ফার্স্ট পার্সন আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, শি, ইট এবং দে। হ্যাঁ, এগুলো হলো পার্সন। পার্সন তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই পার্সনগুলোর আবার কেস রয়েছে, একটা সাবজেক্টিভ কেস আর একটা অবজেক্ট আর একটা হলো প্রসেসিভ। তো তোমরা বাড়িতে খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে যে এরকমভাবে যে আই হলো সাবজেক্ট, আমি যেভাবে ঠিক বলতেছি সেভাবে তোমরা মুখস্থ করবে। বলবে আই সাবজেক্ট, আই এর অবজেক্ট হলো মি, আর আই এর পসেসিভ হলো মাই। আই এর বহুবচন হলো উই এর অবজেক্ট হলো আস, উইর পসেসিভ হলো আওয়ার। সেকেন্ড পার্সন ইউর অবজেক্ট ইউই থাকবে, ইউর পসেসিভ হলো ইউর। সকল পুরুষ জাতিকে বোঝাবে হি এর অবজেক্ট হলো হিম, হি এর পসেসিভ হলো হিজ। শি এর অবজেক্ট সকল নারী জাতিদেরকে বোঝাবে শি এর অবজেক্ট হার আর পসেসিভ হার বা হার্টস। ইটের অবজেক্ট ইট এবং ইটের পসেসিভ ইটস। এই যে তোমরা দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট, এগুলোর প্লুরালটা কি? এগুলোর প্লুরালটা হলো দে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো যে দের অবজেক্ট হলো দেম এবং তার পসেসিভ হলো দেয়ার। এভাবে পড়বে, এভাবে পড়ে মুখস্থ করে ফেলবে।
এগুলো তোমাকে জানতেই হবে। এরপরে আসি আমরা টেন্সের ব্যাপারটা। আর টেন্সের ব্যাপারটা যদি তোমাদের মনে থাকে বা টেন্স যদি তোমরা জানো, মাশাআল্লাহ, এটা ভালো। আর কিছু দুর্বল স্টুডেন্ট আছো যারা টেন্স মনেই রাখতে পারো না, তো তুমি মনে রাখবে এরকমভাবে যে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রশ্নে প্রেজেন্ট ইনডিফিনিট মানে V1 যদি থাকে তাহলে আমি উত্তরে মানে ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে আমি করে দেব V2। ব্যাপারটা কেমন, যে ধরো V1 হিসেবে যদি একটা ভার্ব লেখা থাকে ডু, তাহলে ডু এর V2 মানে ফার্স্ট টেন্স হলো ডিড। ব্যাপারটা এরকম আর কি। ধরো আমি একটা বাক্য লিখে দেখাচ্ছি তোমাকে। যদি লেখা থাকে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। এখন এই যে বাক্যটা তোমরা দেখতেছো, এই বাক্যটার আমরা এইখানে যদি এই টেন্সে করে ফেলি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের এই যে আই ডু দ্য ওয়ার্ক বাক্যটা যদি আমরা ফার্স্ট ইনডিফিনিটে করি, তাহলে আমাকে শুধু কি করতে হবে, এই যে V2টা তোমরা দেখতেছো, এই যে V2 ডু, এই যে এখানে ঠিক সেটাই লেখা আছে যে সরি V1 এই যে ডু, এই ডুটাই কি করে দিতে হবে, V2 করে দিতে হবে, মানে এই ডুটাকে করে দিতে হবে ডিড করে দিতে হবে। ঠিক এই ব্যাপারটা আর কি বোঝানোর জন্য আমি একটা বাক্য লিখলাম। তো তুমি শর্টকাটটা মনে রাখবে এরকম ভাবে যে আমি যদি V1 থাকে বাক্যে, তাহলে আমি করে দেব V2 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো যদি অ্যামিজার থাকলে সেটা উত্তরে করে দিবে ওয়াজ ওয়্যার। আর ভার্বের সাথে আইএনজি এখানেও এখানেও ঠিক তাই। তো আমরা শুধু পরিবর্তনটা কোথায় করেছি আমরা সেটা দেখব, তাহলে আমরা কিন্তু শিখব। প্রেজেন্ট 3 নম্বরের প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। পরিবর্তনটা কি, হ্যাভ হ্যাজ, এটা হয়ে যাবে হ্যাড। দেখো হ্যাভ হ্যাজ এর পরে V3 থাকে, হেডের পরেও V3 থাকে, তাহলে যেটা পরিবর্তন না সেটা নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। যে জায়গাগুলো বেশি পরিবর্তন আমরা লাল দেখতেছি সেইগুলো আমরা ভালো করে মনে রাখবো, লিখে লিখে মনে রাখবো। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন, এটা হয়ে যাবে হ্যাড বিন। আর ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। হ্যাঁ, এইখানে আসে দেখো 1 থেকে 4 পর্যন্ত সকল প্রেজেন্টগুলো কি হয়ে যাবে, সকল পাস্ট হয়ে যাবে। কিন্তু 5 নম্বরে এসে এই যে 5 নম্বরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস V2 হয়ে যাবে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, তার মানে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। কোন টেন্স থাকলে কোন টেন্স হয়ে যাবে এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। তো ফার্স্ট ইনডিফিনিট শর্টকাট নিয়ম হলো V2টা হয়ে যাবে হেড প্লাস V3, তুমি শুধু এতটুকু মনে রাখলেই চলবে। ফার্স্ট কন্টিনিউয়াসে তোমার প্রশ্নে যদি ওয়াজ ওয়্যার থাকে হয়ে যাবে হেড বিন, যদি হেড থাকে তাহলে হয়ে যাবে হেড, অর্থাৎ এটা নো চেঞ্জ, ফার্স্ট পারফেক্টই হবে। তারপরে শেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, আর ক্যান থাকলে কুড হবে। আর মাস্ট দ্বারা যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্ট কি হয়ে যাবে, হ্যাড টুতে রূপান্তরিত হয়ে যাবে। এই চার্টগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু মাস্ট, বাধ্যতামূলক। হ্যাঁ, এই পাশে হলো প্রশ্নের টেন্স, অর্থাৎ এগুলো থাকলে এগুলো হয়ে যাবে, এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, এটা অবশ্যই করবে। তো এরপরে আমরা দেখি যে আমাদের আমরা তো টেন্স পরিবর্তনের বিষয়টা বুঝলাম। এরপর আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো কিছু পরিবর্তন, সেটা হলো এই যে আমাদের যে বাক্যটা দেওয়া আছে সেটা দেওয়া আছে তোমার ডাইরেক্ট ন্যারেশনে আমরা এই যে সেট টু যে জায়গাটা, এই সেট টু জায়গাটা সেট বা সেট টু থাকলে আমরা যে পরিবর্তনটা করি সেই পরিবর্তনটা কোন টেন্সের সময় কি হবে সেটা কিন্তু আমরা এখন শিখে নেব। তো আমরা এখানে লিখব সেইড বা ডাইরেক্ট ন্যারেশন
ডাইরেক্ট ন্যারেশনে আমরা একটা ঘর কাটি তোমাদের জন্য, আমরা পরে এগুলো বাড়িয়ে নিতে পারি। তো আমরা এই পাশে লিখব সেন্টেন্স, এই পাশে আমরা লিখব সেন্টেন্স, আর এই পাশে লিখব said বা said oblique said বা said to থাকলে কি হবে। আচ্ছা, 5 ধরনের বাক্যের মধ্যে তোমরা জানো প্রথম বাক্যটার নাম হলো assertive sentence। assertive sentence, তো assertive sentence এ said বা said to থাকলে কি হয়, told told বসে। assertive sentence এ কি হয়, told বসে, এটা মনে রাখবে। এরপরে আসি পরের সেন্টেন্সটা, পরের সেন্টেন্সটার নাম হলো ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই said বা said টুর পরিবর্তে হয়ে যাবে asked asked। তো মনে রাখবে asked হয়ে যাবে, কি হয়ে যাবে, asked হয়ে যাবে। আমরা বেশিরভাগ এটাই ব্যবহার করি, আর তুমি যদি আরো ব্যবহার করতে পারো, যেমন তুমি enquired ব্যবহার করতে পারো, তারপরে তুমি enquired of, তুমি আরো ব্যবহার করতে পারো wanted to know, wanted to know। তো স্টুডেন্ট, আমরা কিন্তু বেশিরভাগ asked শব্দটাই ব্যবহার করি, আমরা askedটাই ব্যবহার করি বেশি। তো এরপরে চলে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্সটার মধ্যে কিন্তু কয়েক ধরনের বিষয় জড়িত। সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনেক সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আরেকটু কয়েকটা সাব কলাম করি। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বোঝায়, আদেশ বুঝালে এই যে said বা said to উঠে গিয়ে আমরা সেই জায়গাটাতে করব কি, আমরা সেই জায়গাটাতে করব তোমার আদেশের ইংরেজি হলো অর্ডার, তাহলে বলবো অর্ডারড, অথবা আমরা বলতে পারি কমান্ডেড। কমান্ডেড, said বা said to উঠে অর্ডারড বা কমান্ডেড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানটাতেও দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আদেশ বুঝালে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বুঝায়, তাহলে said বা said to, এই যে said বা said to উঠে গিয়ে সেখানে হবে অর্ডারড বা কমান্ডেড। এরপরে অনুরোধ বুঝালে, অনুরোধ বুঝালে, তো শিক্ষার্থীরা অনুরোধের ইংরেজি কি তোমাদের জানা আছে? ইয়েস, অনুরোধের ইংরেজি হলো রিকোয়েস্টেড। যে রিকোয়েস্ট, কিন্তু যেহেতু এখানে ফার্স্ট টেন্সের কথা বলা আছে, তাই আমরা বলবো রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড। এরপর আমরা দেখি উপদেশ বুঝালে কি হয়। উপদেশ বুঝালে হবে, উপদেশের ইংরেজি কি তোমাদের মনে আছে? হ্যাঁ, উপদেশ হলো অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড, এটা হলো উপদেশ। তারপরে আর কি বলা যায়, ক্ষমা দেওয়া যায়। ক্ষমা বুঝালে
ক্ষমা বুঝালে বেগড, পার্ডন এটাও দেওয়া যায়। আচ্ছা, তো আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখব। আদেশ, উপদেশ, অনুরোধ, আর আরেকটা আছে শিক্ষার্থীরা, সেটা হলো নিষেধ। আদেশ, উপদেশ, নিষেধ। নিষেধ বুঝালে কি হবে? নিষেধের ইংরেজি কি তোমাদের জানা আছে? হ্যাঁ, নিষেধের ইংরেজি হলো ফরবেড। ফরবেড, FORBAD, ফরবেড। আচ্ছা, এরপর আমরা চলে যাই 4 নম্বর সেন্টেন্সের নাম হলো অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সে আমাদের দুইটা জিনিস হতে পারে। সেটা হলো অপটেটিভ সেন্টেন্সের ভিতরে আমরা দুইটা কলাম করি। একটা হলো ইচ্ছা বুঝালে, তো তোমরা জানো যে ইচ্ছার ইংরেজি কি শব্দ? হ্যাঁ, ইচ্ছার ইংরেজি শব্দ হলো উইশ, কিন্তু ফার্স্ট টেন্স হওয়ার কারণে আমরা উইশড ব্যবহার করলাম। আর যদি প্রার্থনা বুঝায়, তাহলে শিক্ষার্থীরা প্রার্থনা বুঝালে প্রার্থনার ইংরেজি হলো প্রেইড, PRAYED। তো আমরা একই ঘরে, যেহেতু আমাদের এখানে সুযোগ আছে, তো ডাইরেক্ট নারেশনে মানে প্রশ্নের বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড বা সেড টু মানে রিপোর্টিং ভার্বের সেড বা সেড টু উঠে গিয়ে টোল্ড হয়। সেড বা সেড টু, এখানে আমরা একটু লিখে দিই, সেড বা সেড টু উঠে গিয়ে, সেড বা সেড টু উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় আস্কড, আর ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা ক্যাটাগরি আছে। আদেশ বুঝালে অর্ডারড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, ক্ষমা বুঝালে বেগড, নিষেধ বুঝালে ফরবেড, অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বুঝালে উইশড, প্রার্থনা বুঝালে প্রেইড। আচ্ছা, তো তোমরা জানো 5 ধরনের বাক্য। সর্বশেষ বাক্যটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। শিক্ষার্থীরা, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও কিন্তু আমাদের কতগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো আমরা একটু আগে লিখে নিই। ক্যাটাগরিটা হলো আনন্দ বুঝালে, এরপরে আছে তোমার দুঃখ বুঝালে, তারপরে বিস্ময় বুঝালে, এরপরে আসে বিদায় বুঝালে, তারপরে তোমার রয়েছে শুভ কামনা বুঝালে, আর প্রতিজ্ঞা বুঝালে। এরকম কয়েকটা ক্যাটাগরি রয়েছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা আনন্দ বুঝালে কি লিখব? আনন্দ বুঝালে লিখব এক্সক্লেমড উইথ জয় অথবা ডিলাইট, LIGHT, ডিলাইট। তারপরে যদি দুঃখ বুঝায়, স্টুডেন্ট দুঃখ বুঝালে তোমরা আগে জানো, দুঃখ বুঝালে হলো এক্সক্লেমড উইথ সরো, SORROW, সরো অথবা গ্রিপ, GRIEF। এরপরে বিস্ময় বুঝালে বিস্ময়ের ইংরেজি হলো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, অথবা সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ।
তারপরে তোমার বিদায় বিদায় বোঝালে তুমি বলতে পারো বেড, এক্সক্লেমড উইথ বেড দরকার নেই, শুধু বেড দিতে পারো। তারপরে প্রতিজ্ঞা বোঝালে শুভকামনা বোঝালে তুমি উইশ, উইশড। তারপরে 1 নাম্বার প্রতিজ্ঞা বোঝালে তুমি সোয়ার, SWEAR, সোয়ার্ড দিতে পারো। তো এরকমভাবে আমাদের পরিবর্তনগুলো হবে। আর যদি কিছু বোঝা না যায় তাহলে এক্সক্লেমড দ্যাট তুমি লিখবে। যদি দেখো যে না এটা আদেশ, আনন্দ, দুঃখ, বিস্ময় কিছুই বোঝা যাচ্ছে না, তো আমরা একটু লিখি যে কিছুই বোঝা না গেলে, মানে উপরের 1 নম্বর পর্যন্ত এগুলোর কিছুই বোঝা না গেলে, কিছুই বোঝা না গেলে তুমি লিখবে EXCLAI এক্সক্লেমড উইথ এক্সক্লেমড দ্যাট লিখবে। এখানে তো আর উইথ লেখার দরকার নাই, এক্সক্লেমড দ্যাট লিখবে। আচ্ছা, তো এই সারটা তোমরা দেখতেছো, এই সারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা। ডাইরেক্ট নারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোথায়, এই যে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটাকে আমি বলছি। ইনভার্টেড কমার ভিতরে এই যে সেন্টেন্সটা আই এম ইল টুডে, এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখানে দুইটা জিনিস তোমাদের জানতে হবে, একটা হলো এটা কোন সেন্টেন্স এবং এটা কোন টেন্স। শুধু সেন্টেন্স চিনলেই হবে না, টেন্সও চিনতে হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন, এই দেখো সাবজেক্ট, এই দেখো V1, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এবং বাক্যটা হলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্স হলে সেট বা সেট টু উঠে গিয়ে, সেট বা সেট টু কোথায়, এই যে দেখো, এই যে সেট বা সেট টুটা উঠে গিয়ে এখানে কিছু একটা হবে। আর আরেকটা হলো কমা এবং ঊর্ধ্বকমার বিষয়টা। এবার আসো স্টুডেন্ট, কমা এবং ঊর্ধ্বকমা বিষয়টাকে আমরা বোঝানোর জন্য এখানে আমরা একটা, আমাদের ঘরের প্রয়োজন আছে, আমরা এখানে একটা ঘর কাটবো। এখানে আমরা একটা ঘর দিলাম। এখানে একটা ঘর দিলাম, আমরা এখানে লিখব কমা এবং ঊর্ধ্বকমা উঠে, কমা এবং ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা তুলে দিয়ে, কমা এবং ঊর্ধ্বকমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় লিখব কি, লিখব অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় লিখব হলো দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় লিখব হলো দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় আমরা লিখব ইফ, অথবা বাক্যটা যদি WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে থাকে তাহলে WH ওয়ার্ড, WH ওয়ার্ড ইফ বসাবো অথবা WH ওয়ার্ডটাকে বসাবো। ইফ কখন বসাবো, যদি দেখি বাক্যটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে বসাবো ইফ, আর যদি দেখি যে বাক্যটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাহলে ওই WH ওয়ার্ডটাই বসিয়ে দেব। আচ্ছা, আর ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে একটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা হলো এরকম যে বাক্যটা হাবোধক হলে, বাক্যটি হাবোধক হলে আমরা কমা ঊর্ধ্বকমা তুলে দিয়ে কি করব, এখানে লিখে দেব টু। আর বাক্যটি নাবোধক হলে, আমরা লিখব নট টু। অর্থাৎ হাবোধক হলে টু, নাবোধক হলে নট টু। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, নট টু। আচ্ছা, এরপরে আসি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আমরা লিখব দ্যাট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ঊর্ধ্বকমা তুলে দিয়ে দ্যাট লিখব,
অপটেটিভ সেন্টেন্সেও দ্যাট লিখব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সেও আমরা কিন্তু ওই যে এক্সক্লেমড উইথ সরো দ্যাট, এখানেও কিন্তু দ্যাট হবে। তাহলে পরিবর্তনটা শুধু মাত্র এই দুইটার মধ্যে, একটা হলো ইন্টারোগেটিভ আর একটা হলো ইম্পারেটিভ। এই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। তো ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের যে বাক্যটা দিয়েছিলাম, তো সেই বাক্যটা আমরা একটু এখন সলভ করে তোমাদের দেখাই যে কীরকম আসলে হবে। তো দেখো, বাক্যটা ছিল এরকম, আই সেড টু নিশান আই এম ইল টুডে। তো প্রথমত এই বাক্যটার মধ্যে তোমার কতগুলো বিষয় পরিবর্তন করতে হবে, আমি সেগুলো লাল দাগ দিয়ে দিই। সেটা হলো সেড টু পরিবর্তন হবে। কেন সেড টু পরিবর্তন হবে তোমাদেরকে বলি। এই যে দেখো, এখানে লেখা আছে সেড বা সেড টু পরিবর্তন হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় টোল্ড হবে। দেখছো? তাহলে সেড টু পরিবর্তন হবে, আর এখানে টেন্সের পরিবর্তন হবে। কেননা তোমাদেরকে টেন্স পড়াইতে গিয়ে বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। তাহলে টেন্সের একটা পরিবর্তন হবে। আরেকটা পরিবর্তন হবে তোমার প্রনাউন, অর্থাৎ এখানে যদি প্রনাউন থাকে স্পিচের ভিতরে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা ফার্স্ট পারসন এবং কি বলে এটা, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তন হবে। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তন হবে। ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি অনুসারে সেটা আমি বলে দেব, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে কোনটা অনুসারে। তাহলে পারসনের একটা পরিবর্তনের ব্যাপার আছে, আর একটা হলো টেন্সের পরিবর্তনের ব্যাপার আছে, ভার্বের পরিবর্তনের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আর কিছু শব্দ আছে, এই শব্দগুলো পরিবর্তন হবে। তো এই শব্দগুলো কিন্তু আমি পরবর্তীতে লিস্ট তোমাদেরকে দিয়ে দেব। তো আমরা দেখি যে আসলে বাক্যটার উত্তরটা কীরকম হতে পারে। তো আমরা প্রথম বাক্যটা যেহেতু সাবজেক্ট আই আছে, তাহলে আমরা সেটাই লিখব আই। তারপরে তোমরা দেখছো যে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এই যে সেড বা সেড টু ঠিকই টোল্ড লিখতে হয়। এই যে সেড টু, এই সেড টুটা তুলে দিয়ে আমরা এখানে লিখব টোল্ড। আর অবজেক্ট নিশান যা আছে তাই। হ্যাঁ, আরেকটা পরিবর্তন আছে, এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা পরিবর্তন, একটা হলো কমা ঊর্ধ্ব কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট লিখব, আর একটা হলো সেড বা সেড টু তুলে দিয়ে আমরা টোল্ড লিখব। তাহলে সেড বা সেড টু তুলে দিয়ে তো টোল্ড লিখলাম, তাহলে কমা এবং ঊর্ধ্ব কমা তুলে দিয়ে আমরা এখানে লিখব দ্যাট। এই যে দেখো কমা এবং ঊর্ধ্ব কমা, এই যে কমা এবং ঊর্ধ্ব কমাটা তুলে দিয়ে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব দ্যাট। এরপর শিক্ষার্থী বন্ধুরা, এই যে আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে এই যে রিপোর্টিং ভার্ব দেখতেছো তোমরা, রিপোর্টিং ভার্বের এই যে সাবজেক্ট অনুসারে আই অনুসারে। তাহলে এই আই আর এই আই কিন্তু একই, তাহলে আমরা সেই আই লিখব। আর তোমাদেরকে আমি বলছিলাম যে কিছু শর্টকাট পড়ে নিও, সেটা হলো অ্যামিজার থাকলে ওয়াজ এয়ার হয়ে যাবে। দেখছো? তাহলে এখানে কি আছে তোমাদের, এম আছে, তাহলে এম থাকলে ওয়াজ হয়ে যাবে। ইল যা আছে তাই, টুডে থাকলে দ্যাট ডে। আমি এই লিস্টটা দিয়ে দেব, কিছু ফ্রেজ এবং কিছু কি বলে এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইগুলো কিন্তু কিছু পরিবর্তন হয় টুডে থাকলে দ্যাট ডে। এইভাবে আমরা একটা ডাইরেক্ট ন্যারেশনের বাক্যকে আমরা ইনডাইরেক্ট করে ফেললাম। আই টোল্ড নিশান দ্যাট, আমি নিশানকে বললাম যে আমি সেদিন অসুস্থ ছিলাম। এখন এই যে পার্সনের যে পরিবর্তনটা করি ডিয়ার স্টুডেন্ট, এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। আই হলো ফার্স্ট পারসন। এখন তোমরা বলবা যে স্যার বাক্যটা যদি এরকম থাকে যে ধরেন এখানে লেখা আছে হি, তারপরে সেড টুর পরে নিশানের জায়গায় লেখা আছে মি, হি সেড টু মি আই এম ইল টুডে, ধরেন বাক্যটা এরকম দেওয়া আছে। তাহলে এই যে আই ফার্স্ট পারসন, এই আইটা কে, আই এম ইল টুডে, আমি আজ অসুস্থ। এই আমিটা কে, আমিটা হলো হি, আমিটা হলো হি। তাহলে আমরা যদি এখানে লিখি, আমরা যদি উত্তরটা লিখি যে হি সেড টু জায়গায় আমরা এটা লিখব টোল্ড,
মি এর জায়গায় মি, হি টোল্ড মি, কমা ঊর্ধ্বকমা জায়গায় লিখবো দ্যাট, হি টোল্ড মি দ্যাট আই, সে আমাকে বলল আমি, কিন্তু এখানে কি বলছিল, সে আমাকে সে আমাকে বলল আমি আজ অসুস্থ, আর আমরা এখানে ভুলে লিখতেছি হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে আমি, না, আসলে এই হিটা হলো যে বাক্যে কথা বলতেছে, কারণ যে বক্তা মানে যে বলতেছে তার কথাটাই তো ইনভার্টেড কমার ভেতরে, তাই ইনভার্টেড কমার শুরুতে যে সাবজেক্টটা থাকবে সেটা প্রথম সাবজেক্টকে মানে প্রথম যে সাবজেক্ট আছে সেটাকে নির্দেশ করবে। তাহলে এই যে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনটা এই যে সাবজেক্টকে অনুসরণ করবে, তাহলে এই আই কিন্তু এই হি, তাই আমরা এখানে এই যে আই এর জায়গায়, এই আই এর জায়গায় আমরা এখানে লিখব হি। আর এম থাকলে তো এম থাকলে কি হয়ে যায়, ওয়াজ ওয়ার হয়ে যায়, তাহলে এখানে হি এর পরে আমরা লিখব ওয়াজ। ইল, ইল ঠিক আছে, টুডে থাকলে দ্যাট ডে। আসলে এইভাবে আমাদের কিন্তু করতে হবে। এই পার্সন পরিবর্তনের ব্যাপারগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে। তো পার্সন পরিবর্তনের নিয়মটা আমরা আগামী ক্লাসে শিক্ষার্থীরা শিখব। পার্সন পরিবর্তনের নিয়ম, পার্সন পরিবর্তনের নিয়মটা আমরা আরেকটু ভালো করে আগামী ক্লাসে শিখব। তো আজকে তোমাদের যতটুকু দিলাম ততটুকু তোমরা কিন্তু ভিডিওটা পজ দিয়ে থামিয়ে খুব ভালোভাবে আয়ত্তে করে নিবে। তো তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফিজ। আমরা এই যে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুব ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রত্যেকটা ভিডিও তোমরা নোট করে নিবে তোমাদের খাতায়। সম্পূর্ণরূপে তুমি যদি আজকের ভিডিওটা পড়ো, মুখস্থ করে রাখো, তাহলে কিন্তু আগামী ক্লাসে তুমি উপকৃত হবে। তো আজকে এতটুকুই, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, তোমরা ভালো থাকবে।